প্রিয় শিক্ষার্থীরা, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নাজমুল হক, প্রভাষক রসায়ন, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায় হতে নেওয়া। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলের শ্রেণী বিভাগ এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো এটা অত্র অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ একটা বেসিক টার্ম। এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তোমাদের অর্জন করতে হবে। তোমরা নবম দশম শ্রেণীতে এই বিষয়বস্তু সম্পর্কে সীমিত পরিসরে তোমরা পড়েছ, জেনেছ। আশা করি আজকে ক্লাসটা করার পরে তোমরা এই বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবে। তো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সকল মৌলগুলোকে প্রধানত চারটি ব্লকে ভাগ করা হয়েছে, যথা এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। অর্থাৎ এই এসপিডিএফ যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর নাম অনুযায়ী চারটা প্রধান ব্লকে মৌলগুলোকে ভাগ করা হয়েছে। তো আমরা যদি বলি যে এখানে এস ব্লক মৌল কারা, পি ব্লক মৌল কারা, ডি ব্লক মৌল কারা, এফ ব্লক মৌল কারা, তো এটা খুব সহজভাবেই আমরা সংজ্ঞায়িত করতে পারি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে তারা হচ্ছে এস ব্লক মৌল। তাহলে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখে সহজেই আমরা এস ব্লক মৌল সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে যে কথাটা বললাম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তারাই হচ্ছে এস ব্লক মৌল। যেমন উদাহরণস্বরূপ যে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় 1:2, 2:2, 2p6, 3s1। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ইলেকট্রনগুলো মোট 3টা শক্তি স্তরে সাজানো আছে। সর্বশেষ শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে 3s নামক অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা অবস্থান করতেছে। তাহলে সর্বশেষ ইলেকট্রনের অবস্থান সূচক অরবিটালটি হচ্ছে তার ওই ব্লক নামে সেটা স্বীকৃত বা পরিচিত হবে। তাহলে একই রকম ভাবে যেমন আমরা যদি বলি যে পটাশিয়ামকে 19, 1:2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, এটা হচ্ছে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে অর্থাৎ 4s অরবিটালে রয়েছে, তাই পটাশিয়াম একটি এস ব্লক মৌল। তো সহজভাবে আমরা এরকম এস ব্লক মৌল সম্পর্কে আমরা জানতে পারি। এবং এস ব্লক মৌলের মোট সংখ্যা হচ্ছে, এস ব্লক মৌলের মোট সংখ্যা আছে হচ্ছে 14টি মৌল। এই 14টি মৌল হচ্ছে এস ব্লক। এর মধ্যে এই গ্রুপ ভিত্তিক যদি আমরা বলি, গ্রুপ 1 এর খাদ ধাতু আছে 7টি, হাইড্রোজেন ভিত্তিক অন্য 6টা খাদ ধাতু। তারপরে গ্রুপ 2 এর মৌলগুলো মৃৎক্ষার ধাতু যারা, গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই মোট 6টি মৌল আছে গ্রুপ 2 এর। এবং গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস শ্রেণীর একটা মৌল যেটা হচ্ছে হিলিয়াম। গ্রুপ 18 এর কেবলমাত্র একটি মৌল হচ্ছে এস ব্লকের, হিলিয়াম 1s2, বাকি সবগুলাই পি ব্লক মৌল গ্রুপ 8 এর। তাহলে এই মোট 7, 6, 13 আর 1, 14, এই 14টি মৌল হচ্ছে এস ব্লক মৌল। তো এরকম বিভিন্ন সময় এমসিকিউতে প্রশ্ন পেয়ে থাকবে যে নিচের কোন মৌলটি এস ব্লক মৌল অথবা কোনটি এস ব্লক মৌল নয়, এই ধরনের প্রশ্ন এমসিকিউতে করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি এই গ্রুপগুলো মনে রাখতে পারো যে গ্রুপ 1, গ্রুপ 2 এর সকল মৌল এস ব্লক এবং গ্রুপ 18 এর একটি মৌল হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর দেওয়াতে আর কার কোনো কনফিউশন থাকবে না। তারপরে পি ব্লক মৌল হচ্ছে সেম সংজ্ঞায়িত আমরা একইভাবে করব, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। অর্থাৎ শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে থাকে তারা পি ব্লক মৌল। যেমন
কার্বন 6 ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p2 2p2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষ ইলেকট্রনটা আছে দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটালে। দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটালে হয় কার্বন একটি p ব্লক মৌল। একই রকম ভাবে যেমন ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এখানেও ফসফরাসের সর্বশেষ ইলেকট্রন আছে তৃতীয় শক্তি স্তরের 3p নামক অরবিটালে। অতএব আমরা কার্বন ফসফরাস এই মৌলগুলোকে হচ্ছে p ব্লক মৌল হিসাবে আমরা চিহ্নিত করব। তারপরে ডি ব্লক মৌল হচ্ছে একই রকম ভাবে সংজ্ঞাগুলোতে কোনো পার্থক্য নাই। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তারাই হচ্ছে ডি ব্লক মৌল। তো সর্বশেষ ইলেকট্রন যাদের ডি অরবিটালে যাবে তারা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের প্রথম সদস্য হচ্ছে স্ক্যান্ডিয়াম Sc, পারমাণবিক সংখ্যা 21। ইলেকট্রন বিন্যাসটা দ্বারা এমন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা আছে তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটালে। তো এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতেছি 3d এর আগে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তো তোমরা হয়তোবা জেনে থাকবে যে এটা আহ্বান নীতি অনুযায়ী নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রথমে প্রবেশ করে তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালের দিকে ইলেকট্রন গমন করতে থাকে। তো 4s হচ্ছে 3d অপেক্ষা নিম্ন শক্তির অরবিটাল, যার ফলে আগে ইলেকট্রন 4s অরবিটাল পূর্ণ করে তারপরে 3d অরবিটালে প্রবেশ করে। স্ক্যান্ডিয়াম এরকম ভাবে আয়রন ডি ব্লক মৌল Fe26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। এদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে থাকায় স্ক্যান্ডিয়াম এবং আয়রন উভয়ই হচ্ছে ডি ব্লক মৌল। তারপর এফ ব্লক মৌল, তো উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী এটার সঙ্গে এফ ব্লক মৌলটাও হবে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তারাই হচ্ছে এফ ব্লক মৌল। যেমন এফ ব্লক মৌলের প্রথম সদস্য হচ্ছে ল্যান্থানাম L57। হ্যাঁ, তো 57 এর ইলেকট্রন বিন্যাসটা দ্বারা এমন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 10 20 30 36 38 48 5p6 48 6 54। তারপরে হচ্ছে আছে 6s2 56। তারপরে হচ্ছে 4f1 এই 57। তো ইলেকট্রন বিন্যাসটা করতে গেলে তোমাদের হচ্ছে যেটা দরকার যে আউফবাউ নীতির আলোকে যে একটা অরবিটালের শক্তি ক্রমের তালিকা আছে সেই তালিকাটা আমাদের অবশ্যই প্রত্যেকের খুব ভালোভাবে হচ্ছে ওই তালিকাটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, পূর্ব জ্ঞান রাখতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস যত বড় সংখ্যা ইলেকট্রন বিন্যাসই করতে বলে তোমরা নির্দ্বিধায় করতে পারবে এবং ইলেকট্রন বিন্যাসে ভুলের আশঙ্কাটা অনেক কমে যাবে। তো এইভাবেই হচ্ছে হিসাব করে আমরা দেখছি যে ল্যান্থানাম এর সর্বশেষ ইলেকট্রনটা আছে 4f অরবিটালে, যার ফলে ল্যান্থানাম একটা f ব্লক মৌল। তো এইভাবে হচ্ছে আমরা মৌলগুলার শ্রেণী বিভাগ করতে পারি যে মৌলগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4টা ব্লক প্রধান s ব্লক, p ব্লক, d ব্লক এবং f ব্লক মৌল। এদের উদাহরণগুলো আলোচনা করলাম। এখন যে বিষয়টা আমাদের পরের বিষয়টা হচ্ছে এদেরকে পর্যায় সারণীতে কিভাবে আমরা তাদের অবস্থান নির্ণয় করব। তো পর্যায় সারণীতে একটা মৌলের দুই ধরনের অবস্থান আছে, একটা হচ্ছে তার পর্যায়গত অবস্থান, একটা হচ্ছে তার গ্রুপগত অবস্থান। তো পর্যায়গত অবস্থানটা হচ্ছে
পর্যায়গত অবস্থানটা নির্ণয় করা হয় মৌলের সর্বশেষ শক্তি স্তর দ্বারা। মৌলের সর্বশেষ শক্তি স্তর দ্বারা আমরা একটা মৌলের পর্যায়গত অবস্থান সম্পর্কে ধারণা পেতে পারি। তো একটা মৌলের পর্যায়গত অবস্থান হচ্ছে এমন যে পর্যায়গত অবস্থান বলতে আমরা বুঝবো হচ্ছে মূলত সর্বশেষ শক্তি স্তর সংখ্যাই হচ্ছে মৌলটির পর্যায় সংখ্যা। সর্বশেষ শক্তি স্তর সংখ্যা কোন মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। যেমন আমরা একটু আগে যে ইলেকট্রন বিন্যাসগুলো করেছিলাম, যে এখানে সোডিয়াম, আবার লিখতেছি সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। তাহলে আমরা এখানে দেখতেছি যে সোডিয়ামের ইলেকট্রনগুলো তিনটা শক্তি স্তরে বিন্যস্ত, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর হয় আমরা বলবো যে সোডিয়াম পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌল। সোডিয়ামের অবস্থান হচ্ছে তৃতীয় পর্যায়ে। আর গ্রুপ সংখ্যাটা নির্ভর করে হচ্ছে গ্রুপগত অবস্থান। গ্রুপগত অবস্থানটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দ্বারা এবং মৌলটা কোন ব্লকে আছে, কোন ব্লকে বিদ্যমান তার উপর ভিত্তি করে গ্রুপগত অবস্থানটা নির্ভর করা হয়। যেমন এস ব্লক মৌলের ক্ষেত্রে এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে মৌলটার যে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে, তার এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তো সোডিয়ামের ক্ষেত্রে এস অরবিটালে একটি ইলেকট্রন আছে বিধায় আমরা বলবো যে সোডিয়াম পর্যায় সারণীর 1 নং গ্রুপে, তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপে অবস্থিত। এরকম ভাবে পি ব্লক মৌলের ক্ষেত্রে পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হিসাব করা হয় সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন প্লাস ওই শক্তি স্তরের পি অরবিটালের ইলেকট্রন এর সাথে আরো 10 যোগ। তাহলে ns প্লাস np প্লাস 10 এর মাধ্যমে আমরা পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে এরকম যে এস অরবিটাল এবং তার পূর্ববর্তী ডি অরবিটাল, এই দুইটার ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। তো এইভাবে হচ্ছে আমরা এই বিভিন্ন ব্লক মৌলগুলোর গ্রুপগত অবস্থান নির্ণয় করতে পারবো। তো এক ব্লক মৌল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এই তিনটা এসপি এবং ডি ব্লক মৌল সম্পর্কে, তাদের গ্রুপ সংখ্যা সম্পর্কে আমরা এই ফর্মুলা প্রয়োগ করে, এই সূত্রের মাধ্যমে এই মৌলগুলোর গ্রুপগত অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। আর পর্যায়গত অবস্থান তো জাস্ট শুধু সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে একটি মৌলের পর্যায় সংখ্যা। সহজেই হচ্ছে আমরা এটা নির্ণয় করতে পারি। তো আশা করি মোটামুটি ভাবে তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আর যদি নিজেরা একটু বাসায় বই খুলে হচ্ছে চর্চা করো, বই খুলে একটু পড়াশোনা করো, তাহলে বিষয়বস্তুটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার কলেজ খোলার পরে অবশ্যই হচ্ছে আমরা আবার সেম বিষয় নিয়ে আলোচনা করব, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত বোঝার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করো, পড়াশোনা করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।